আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। তো এখানে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে নিম্নলিখিত ইলেকট্রন বিন্যাস সম্পন্ন কোন মৌলটির ব্যাসার্ধ সবচেয়ে বেশি। এখানে আমাদের মৌলের ব্যাসার্ধ সম্পর্কে আমাদের কোশ্চেনটা করছে। তো এখানে দেখো আমাদের 1:2s1 সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে মৌলটা, সেটা হচ্ছে আমাদের লিথিয়াম। কি সেটা হচ্ছে লিথিয়াম। তারপর আমাদের 1:2s2 এটা হচ্ছে আমাদের 4 নাম্বার যে মৌলটা, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের বেরিলিয়াম। তারপর আমাদের যেটা সি সেটা হচ্ছে আমাদের বোরন। তারপর একটা হচ্ছে আমাদের যেহেতু এটা 7 সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। তো এটা একই পর্যায়ে আছে, আমরা দেখতেছি এটা 2 সর্বশেষ শক্তি স্তরের জন্য সবগুলা কি একই পর্যায়ের আছে। তো আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমাদের কি হয়, আমাদের ব্যাসার্ধ কি হয়, ব্যাসার্ধ হ্রাস পায়। ব্যাসার্ধ কি হয়, হ্রাস পায়। ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে দেখো আমাদের যেহেতু লিথিয়াম সবার আগে, এই জন্য এটার কি হচ্ছে, আমাদের এটার ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে। তারপর বলছে কোন যৌগটির আমাদের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। আমরা জানি যেগুলোতে হাইড্রোজেন বন্ধন থাকে সেগুলোতে আমাদের কি হয়, হাইড্রোজেন বন্ধন থাকার কারণে স্ফুটনাঙ্কটা বেশি হয়। এখন দেখতে পাচ্ছি এটার মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন থাকবে না, এটাতেও থাকবে না। আমাদের হচ্ছে যে অ্যালকোহলগুলোতে হাইড্রোজেন বন্ধন থাকবে। এখন দেখো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের মিথানল, এটা হচ্ছে কি ইথানল। এখন দেখো দুটাই স্ফুটনাঙ্ক বেশি, এখন দেখতে হবে যে আমাদের কোনটার আণবিক ভর বেশি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইথানলের আণবিক ভর বেশি, এই জন্য আমাদের এটার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। তারপরে যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি। আমরা জানি যে আমাদের পর্যায় সারণীর ইলেকট্রন আসক্তির যে হ্যালোজেন সমূহের যে ক্রমটা সেটা হচ্ছে আমাদের ক্লোরিন, তারপর হচ্ছে আমাদের ফ্লোরিন, তারপর হচ্ছে আমাদের ব্রোমিন, তারপর হচ্ছে আমাদের আয়োডিন। তো এখানে আমাদের ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হবে। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নের আকৃতি কোনটি। তো আমরা জানি হচ্ছে আমাদের অ্যামোনিয়াম আয়নের আকৃতি হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কোনটি পোলার অণু। তো একটি অণু পোলার হওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়া থাকে, একটা হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তো আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে যদি দেখি, কার্বন ডাইঅক্সাইড অণুর ক্ষেত্রে আমাদের কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, অক্সিজেনের হচ্ছে 3.5। তো ফলশ্রুতিতে আমাদের পার্থক্য হচ্ছে 2.5 আর 3.5 বিয়োগ করলে হচ্ছে 1.0। তারপর হচ্ছে আমাদের বোরন এবং আমাদের ফ্লোরিন। তো এক্ষেত্রে আমাদের বোরন হচ্ছে 2.1 আর ফ্লোরিনের হচ্ছে 4, পার্থক্য হচ্ছে আমাদের 1.9। তারপর হচ্ছে পরবর্তীতে আমাদের অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের নাইট্রোজেনের তড়িৎকতার মান হচ্ছে আমাদের 3 এবং হাইড্রোজেন হচ্ছে 1, ফলশ্রুতিতে পার্থক্য হচ্ছে 0.9। আর একটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে কার্বনের তড়িৎকতার মান হচ্ছে 2.5 আর আমাদের ক্লোরিনের তড়িৎকতার মান হচ্ছে 3.2। তো আমাদের 2.5 3.2 আমরা যদি বিয়োগ করি, একটা হচ্ছে 3.5, একটা হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে আমাদের 2.5, একটা হচ্ছে আমাদের 3.2। তো আমাদের হচ্ছে 1 পয়েন্ট কি বলবো 1 পয়েন্ট না 0.7। তো দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলাই এখানে আমাদের পোলার অণু, কারণ এগুলা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 যে ক্রাইটেরিয়া সেটাকে ফিল আপ করছে। আমরা জানি হচ্ছে কি, কোনো যৌগে দুইটি অণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি আমাদের কি হয় 0.5 থেকে 1.9 হয়, তাহলে সেটা কি হবে, আমাদের পোলার অণু হবে। কিন্তু এখানে সবগুলো তো পোলার অণু না, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের গঠন হচ্ছে আমাদের কি সরলরৈখিক হওয়ার কারণে এটা আমাদের প্রতিসম অণু, ফলে ডাইপোল মোমেন্টটা কি হবে, শূন্য হবে, ফলশ্রুতিতে এটি পোলার হবে না। এখন আমরা যদি BF3-তে আসি, BF3 হচ্ছে আমাদের সমতলীয় ত্রিভুজ আকৃতি। তো সমতলীয় ত্রিভুজ আকৃতি হওয়ার কারণে এটার আমাদের ডাইপোল মোমেন্ট হচ্ছে শূন্য হবে, ফলশ্রুতিতে এটিও পোলার হবে না। তারপর আমাদের যে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের কি, এটার আকৃতি হচ্ছে আমাদের ত্রিভুজ আকার পিরামিড, কারণ এখানে আমাদের 3টা হাইড্রোজেন আছে এবং একটি মুক্ত জোড়া ইলেকট্রন রয়েছে। এটি থাকার কারণে এর ডাইপোল মোমেন্ট আসলে শূন্য হয় না, ফলশ্রুতিতে এটি আমাদের পোলার অণু হবে। এখন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের কার্বন টেট্রাক্লোরাইড কেন পোলার অণু নয়। এখন আমরা জানি কার্বন টেট্রাক্লোরাইডের গঠন হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, ফলশ্রুতিতে এটিরও ডাইপোল মোমেন্ট কি হবে, শূন্য হবে, ফলশ্রুতিতে এটিও পোলার অণু হবে না। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে কি, পোলার অণু। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে LCl4 মাইনাসের আকৃতি কেমন হবে। এটা আমাদের আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম। তো আমরা জানি আমাদের অ্যামোনিয়া যেটা, এটা বন্ধন কোণ হচ্ছে 160 ডিগ্রি, PH3 এর বন্ধন কোণ হচ্ছে আমাদের 93 ডিগ্রি, পানি হচ্ছে 104.5 ডিগ্রি, H2S এর ক্ষেত্রে হচ্ছে 92 ডিগ্রি।
তো এখানে আমাদের সবচেয়ে কম হচ্ছে H2S এর, জন্য আমাদের বন্ধন কোণ সবচেয়ে কম হবে H2S, হাইড্রোজেন সালফাইডের। পরবর্তী কোশ্চেনটা বলছে নিচের কোন যৌগটি সবচেয়ে বেশি পোলার। তো এখানে আমাদের প্রথম দিচ্ছে হচ্ছে মিথেন। মিথেনের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেনের তার পার্থক্য হচ্ছে কার্বন হচ্ছে 2.5 আর হচ্ছে আমাদের হাইড্রোজেন হচ্ছে 2.1, ফলে এটার পার্থক্য হচ্ছে 0.4। ফলশ্রুতিতে এটি পোলার না, কারণ এটা 0.5 থেকে 1.9 মধ্যে পড়তেছে না পার্থক্যটা, এই জন্য এটি পোলার না। আর একটু আগে আমরা আলোচনা করছি আমাদের কার্বন টেট্রাক্লোরাইড পোলার না। এখন দেখো এখানে আমাদের CH3Cl3 এবং CH2Cl2 এই দুইটার মধ্যে কোনটা বেশি পোলার। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোরিন রয়েছে 3টা, এখানে ক্লোরিন রয়েছে 2টা। এটাতে যে ডাইপোল মোমেন্টটা সৃষ্টি হবে সেটা হচ্ছে তুলনামূলক কম, আর এটাতে ডাইপোল মোমেন্টটা তুলনামূলক বেশি হবে, কারণ এটা তুলনামূলক কম প্রতিসম, এটা হচ্ছে তুলনামূলক বেশি প্রতিসম। ফলশ্রুতিতে এটিতে আমাদের ডাইপোল মোমেন্ট বেশি হওয়ার কারণে আমাদের এটি হবে সবচেয়ে বেশি পোলার। তাহলে আমাদের CH2Cl2টা হচ্ছে বেশি পোলার অণু। পরবর্তীতে বলছে কোনটি অম্লধর্মী অক্সাইড নয়। তো আমরা জানি হচ্ছে আমাদের ধাতুর অক্সাইডগুলো কি হবে, ধাতুর অক্সাইড হবে কি হচ্ছে ক্ষারধর্মী। কি ধর্মী? ধাতুর অক্সাইড হবে আমাদের ক্ষারধর্মী। আর যে অধাতুর অক্সাইড হবে আমাদের অম্লধর্মী। কি ধর্মী? অম্লধর্মী। অধাতুর অক্সাইড হবে অম্লধর্মী। তো দেখো এক্ষেত্রে আমাদের সবগুলাই কিন্তু অধাতুর অক্সাইড। এখানে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে আমাদের অম্লধর্মী, সালফার ডাইঅক্সাইড অম্লধর্মী, নাইট্রোজেন পেন্টঅক্সাইড হচ্ছে কি আমাদের অম্লধর্মী। কিন্তু এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে আমাদের লাফিং গ্যাস, এটা কিন্তু হচ্ছে নিরপেক্ষ, এটা হচ্ছে অম্লধর্মীয় নয়, ক্ষারধর্মীয় নয়। ফলশ্রুতিতে এটি আমাদের অম্লধর্মীয় নয়, আমাদের অ্যান্সার হবে নাইট্রাস অক্সাইড। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কোন আয়নটির আকার সবচেয়ে ছোট। তো আয়নের আকারের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে, আমাদের অ্যানায়নের আকার হচ্ছে সব থেকে বড়, অ্যানায়ন। তারপর হচ্ছে আমাদের মূল পরমাণু, কি আমাদের মূল পরমাণু যেটা, তারপর হচ্ছে আমাদের ক্যাটায়ন। তো আমাদের হচ্ছে অ্যানায়নের আকার সব থেকে বড়, তারপর হচ্ছে মূল পরমাণুর আকার, তারপর হচ্ছে ক্যাটায়নের আকার বড়। এক্ষেত্রে কখন হবে? যখন এরা সবাই আইসো ইলেকট্রনিক হবে। এখন দেখুন আমাদের এখানে হচ্ছে সোডিয়ামটা হচ্ছে ক্যাটায়ন, তারপর হচ্ছে ফ্লোরিন অ্যানায়ন, অক্সিজেন আয়ন সেটাও অ্যানায়ন, তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেন সেটাও অ্যানায়ন। এগুলো সবগুলোর ইলেকট্রন সমান মানে আইসো ইলেকট্রন। এক্ষেত্রে এখানে সব থেকে বড় হবে নাইট্রোজেন আয়ন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে সোডিয়াম। তাহলে আমাদের এখানে সব থেকে ছোট হবে সোডিয়াম আয়ন, তাহলে অ্যান্সারটা হবে সোডিয়াম আয়ন। তার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু। তো ফেরোম্যাগনেটিক ধাতু মনে রাখার সবচেয়ে শর্ট ট্রিক হচ্ছে ফেনিকো। ফেনিকো ফেনিকো হচ্ছে ফেরাস, নিকেল, কোবাল্ট, এই তিনটা হচ্ছে আমাদের কি ফেরোম্যাগনেটিক। তো এখানে আমাদের ফেরাসটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে একটি ইলেকট্রন বিন্যাস দিচ্ছে, সেটা থেকে বলছে আমাদের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে বলছে আর কি। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি সবচেয়ে মানে বড় যে অরবিটাল সেটা হচ্ছে ষষ্ঠ অরবিটালে সেটা প্রবেশ করছে। তাহলে আমরা বলতে পারি কি আমাদের ষষ্ঠ অরবিটালে প্রবেশ করছে, এই জন্য আমাদের যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা হচ্ছে 6। ফলশ্রুতিতে এটার পর্যায় হবে কত? 6। তাহলে এটাও ক্রস, এটাও ক্রস, তাহলে এ বা ডি যে কোনোটা হতে পারে। এখন আমাদের পর্যায়ে আমরা পেলাম ষষ্ঠ পর্যায়, কিন্তু আমরা গ্রুপ পাই নাই। এখন দেখতেছি এটা আবার 4 এ প্রবেশ করছে। আমরা জানি পর্যায় সারণীর যে সকল মৌলগুলো এই ব্লকে প্রবেশ করবে বা এই ব্লক আংশিক পূর্ণ করবে সেগুলো হচ্ছে আমাদের অন্ত অবস্থান্তর ধাতু। কি ধাতু? অন্ত অবস্থান্তর, অন্ত অবস্থান্তর, অন্ত অবস্থান্তর। তো এগুলা কি হবে? এগুলো হচ্ছে আমাদের পর্যায় সারণীর 3 নাম্বার গ্রুপে অবস্থান করবে। তো এই জন্য আমাদের অ্যান্সারটা হবে এ। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে নিম্নের কোনটির সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয়। তো কোনটির সংখ্যার ভিত্তিতে আমাদেরকে প্রথম অপশন দিয়েছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন ও নিউট্রন, প্রোটন ও নিউট্রন। তো এটা আমাদের একেবারে প্রথম দিকে আমাদের আধুনিক পর্যাবৃত্ত ধর্মের আধুনিক যে পর্যায় সারণী এটাতে ডিরেক্টলি বলা আছে, এটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয়। তারপরে বলছে যে আমাদের BCl3 এর বন্ধন কোণ হচ্ছে আমাদের হচ্ছে 120 ডিগ্রি। তারপর হচ্ছে বরফে কোন ধরনের বন্ধন থাকে। তো এটার জন্য আমাদেরকে আগে বরফের যে গঠনটা ওটা দেখতে হবে। বরফের গঠন হচ্ছে আমাদের এরকম, অনেকটা আমাদের একটা পানি অণুর সাথে আরেকটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আরেকটা আমাদের পানি অণু থাকবে, সেই পানি অণুর অক্সিজেনের সাথে আরেকটা হাইড্রোজেন বন্ধন করে আরেকটা পানি অণু থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি বরফের গঠনের মধ্যে এইভাবে অনেকটা বড় একটা গঠন হবে। তো এটা হচ্ছে আমাদের কি বন্ধন? সমযোজী বন্ধন। এটা হচ্ছে আমাদের সমযোজী
আর যে ডট ডট সেটা হচ্ছে আমাদের কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। তাহলে আমাদের অ্যান্সারটা হবে বরফের মধ্যে সমযোজী বন্ধন থাকতে পারে, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন থাকতে পারে। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে নিম্নের কোনগুলো অপধাতু? তো আমরা জানি অপধাতুগুলো হচ্ছে আমাদের কি, বরের ছিল যেন আজ সব তেল, বরের ছিল যেন আজ সব তেল। এখানে বর হচ্ছে আমাদের বোরন, ছিল হচ্ছে আমাদের সিলিকন, যেন হচ্ছে আমাদের জার্মেনিয়াম, আজ হচ্ছে আমাদের আর্সেনিক, সব হচ্ছে আমাদের এসবি বা অ্যান্টিমনি, আর তৃতীয় হচ্ছে টেলুরিয়াম। তো এখানে আমাদের কোন অপশনটা মিলতেছে? আমরা দেখতেছি আমাদের প্রথম অপশনটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এটা হচ্ছে আমাদের অপধাতু, বাকিগুলো আমাদের অপধাতু হবে না। পরবর্তী কোশ্চেনটা বলছে আমাদের মিথানলের ক্ষেত্রে কার্বনের হাইব্রিডাইজেশন কি? এটা খুবই সহজ, আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের sp3 হাইব্রিডাইজেশন। পরবর্তী কোশ্চেনটা বলছে পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডানে কোনটি সঠিক, মানে কোন তথ্যটি সঠিক? তো এখানে আমাদের প্রথম কোশ্চেন বলছে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ, একই পর্যায়ে বাম থেকে ডানে আমাদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। বি কোশ্চেনটা বলছে পরমাণুর আকার বাড়তে থাকে। না, আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে পরমাণুর আকার হ্রাস পায়, ফলশ্রুতিতে এটাও হচ্ছে না। এরপরে বলছে ইলেকট্রন শক্তি হ্রাস পায়। না, ইলেকট্রন শক্তি হচ্ছে বৃদ্ধি পায়, তাহলে এটাও হচ্ছে না। নেক্সট অপশনটা দিচ্ছে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা একই থাকে। না, তড়িৎ ঋণাত্মকতার মান আমাদের বৃদ্ধি পায়, ফলশ্রুতিতে আমাদের অ্যান্সার হবে আয়নীকরণ শক্তি কি বৃদ্ধি পায়। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে সোডিয়াম যদি আমরা বাতাসে পোড়াই তাহলে কি উৎপন্ন হবে? আমাদের সোডিয়াম বাতাসে পোড়ালে আমাদের যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করবে। তো আমাদের 2 অণু সোডিয়াম আমাদের হাফ অণু অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে আমাদের উৎপন্ন করবে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে সোডিয়াম অক্সাইড। সোডিয়াম সুপার অক্সাইড উৎপন্ন হবে না, সোডিয়াম পার অক্সাইড উৎপন্ন হবে না, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে না। তারপর বলছে পোলারাইজেশনের সঠিক ক্রম কোনটি? তো দেখো, আমাদের পোলারাইজেশনের সঠিক ক্রমের জন্য আমাদেরকে ফাজানের নিয়মটা জানতে হবে। ফাজানের নিয়ম কি? আমাদের হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট হবে কি, ক্যাটায়নের আকার হতে হবে কি ছোট, তাহলে অ্যানায়নের আকার অবশ্যই বড় হতে হবে। অ্যানায়ন কি হবে? অ্যানায়ন হবে বড়, তাই না? অ্যানায়নের আকার হবে বড়, তাহলে আমাদের পোলারাইজেশন বা পোলারায়ন ক্ষমতা কি হবে? বেশি হবে। এখন দেখো এখানে অপশন এতে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এগুলার আয়ন। তো আমরা জানি যে আমাদের ক্যাটায়নগুলোর ক্ষেত্রে চার্জ যত বেশি হবে তার আকার তত কি হবে? ছোট হবে। ফলশ্রুতিতে এটার আকার সবচেয়ে ছোট, এটার আকার একটু বড়, এটার আকার একটু বড়, এটার আকার আরেকটু বড়। ফলশ্রুতিতে আকার যত ছোট তার পোলারায়ন ক্ষমতা বেশি, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তীতে এটা অ্যানায়ন না ক্যাটায়ন, এটাও বাদ, সবগুলোও বাদ। পরবর্তীতে দেখো এখানে আমাদেরকে দিচ্ছে স্ট্রনশিয়াম আয়ন, তারপর ক্যালসিয়াম আয়ন, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। তো এখানে আমাদেরকে দিচ্ছে আকার বৃদ্ধির ক্রম, তাহলে আমাদের পোলারাইজেশনের ক্রমটা হওয়ার কথা ছিল এরকম। ফলশ্রুতিতে এটাও আমাদের কি ভুল উত্তর, তাহলে আমাদের সঠিক ক্রম হবে প্রথমটা। তো পরবর্তী কোশ্চেনটা বলছে যে আমাদেরকে যে টেট্রামিন কিউপ্রাইক আয়ন বা কপার 2+ আয়ন যেটা বলছে, এখানে আমাদের কপার ও অ্যামোনিয়ার মধ্যে কি ধরনের বন্ধন থাকে? তো এটার জন্য আমাদেরকে আসলে যে কপার 2+এর সাথে যে অ্যামোনিয়ার 4টা অ্যামোনিয়া, এটার যে বন্ধনটা সেটা কীরকম? এটা আসলে আমাদের মেইনলি সন্নিবেশ বন্ধন হয় আর কি, যে আমাদের অ্যামোনিয়া এভাবে মুক্তজোড়া ইলেকট্রনগুলো এভাবে দান করে আর কি, এভাবে সন্নিবেশ বন্ধন আকারে সে থাকে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের কি হয় যে এটা সন্নিবেশ বন্ধন হয়, তাহলে আমাদের কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কি বন্ধন থাকে? আমাদের সন্নিবেশ বন্ধন বা কোঅর্ডিনেট বন্ডটা এখানে থাকে আর কি। তো আমাদের পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে? আমরা জানি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান, আমাদের এই ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাসটি দিয়েছে সেটি হচ্ছে আমাদের ফ্লোরিনের, আর ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4.00। পরবর্তীতে যে ইলেকট্রন বিন্যাসটি দিয়েছে সেটি হচ্ছে আমাদের কিসের? দেখা যাচ্ছে যে সোডিয়ামের। সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 0.9, এটা হচ্ছে পাউলিং স্কেলে সবগুলা। পরবর্তী যেটা সেটা হচ্ছে আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। পরবর্তী ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে আমাদের ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.00। তো ফলশ্রুতিতে আমাদের সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সি বা অক্সিজেন। পরবর্তী কোশ্চেনটা বলছে আমাদেরকে কোনটি উভধর্মী অক্সাইড? তো আমরা জানি যে হচ্ছে আমাদের ধাতুর অক্সাইড হচ্ছে আমাদের ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী। তো এটা হচ্ছে আমাদের নর্মালি ক্ষারধর্মী, কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডটা উভধর্মী হিসেবে কাজ করে। সে একই সাথে ক্ষারের সাথে বিক্রিয়ায় সে অম্লের মতো কাজ করে, অম্লের সাথে বিক্রিয়া সে অ্যাসিডের সাথে বিক্রিয়া সে ক্ষারের মতো, এবং ক্ষারের সাথে বিক্রিয়া সে অম্লের মতো কাজ করে। তারপরে এটা হচ্ছে আমাদের
নাইট্রোজেন পেন্টঅক্সাইড, এটা হচ্ছে আমাদের অধাতুর অক্সাইড, এটা হচ্ছে আমাদের কি ধর্মী, এটা হচ্ছে অম্লধর্মী, এটা আমাদের অম্লধর্মী। পরবর্তীতে হচ্ছে আমাদের ধাতুর, এটা হচ্ছে ক্ষারধর্মী, ক্ষারধর্মী। আর পানি হচ্ছে আমাদের নিরপেক্ষ যৌগ, কি যৌগ, নিরপেক্ষ যৌগ। ফলশ্রুতিতে আমাদের অ্যান্সারটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এর পরবর্তীতে আমাদের বলছে হাইড্রোজেন যে সালফাইড, এটাতে হচ্ছে HSH বন্ধন যেটা, সেটা হচ্ছে এটা বন্ধন কোণের মান হচ্ছে আমাদের 92 ডিগ্রি, এটা হচ্ছে 92। তো আমাদের পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কোনটিতে আমাদের অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না। তো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে কি, এটা হচ্ছে নিজ অণুর মধ্যে কি হবে, নিজ অণুর মধ্যে যদি আমাদের হাইড্রোজেন বন্ধন হয় তখন সেটা হচ্ছে আমাদের কি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তো আমরা জানি আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, অর্থোনাইট্রোফেনল, অর্থোক্লোরোফেনল, এগুলাতে কি হয়, আমাদের অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয়। আর হচ্ছে যে আমাদের প্যারানাইট্রোফেনল যেটা, সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের আন্তঃআণবিক, মানে একটা অণুর সাথে আরেকটা অণুর হয়, এই জন্য এটা হচ্ছে আমাদের কি বলবো আমরা, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয় আর কি, আন্তঃআণবিক যেটা, এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে প্যারানাইট্রোফেনল। পরবর্তী কোশ্চেনটা বলছে আমাদের মিথেন অণুর জ্যামিতিক আকৃতি কি, এটা হচ্ছে আমাদের চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। পরবর্তী কোশ্চেন বলছে আমাদেরকে পানি এর বন্ধন কোণ কত। আমরা জানি পানি এর বন্ধন কোণ হচ্ছে 4.5 ডিগ্রি। আচ্ছা, পানি অণুর ক্ষেত্রে আমাদের বন্ধন কোণ কেন 104.5 ডিগ্রি, এটা যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের পানি অণুর যে আকৃতিটা, এটা অনেকটা ভি শেপের মতো। কারণ হচ্ছে পানি অণুতে আমাদের 2 জোড়া বা 4টি আমাদের মুক্ত জোড়া ইলেকট্রন থাকে। ফলশ্রুতিতে এখানে আমাদের লোন পেয়ার যে বিকর্ষণ বল বা লোন পেয়ার বন্ড পেয়ার, এগুলোর বিকর্ষণ বলের কারণে আমাদের কি হবে, এখানে আমাদের পানি অণুর বন্ধন কোণ হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি। ফলে বিকর্ষণ বলের কারণে আমাদের কি হয়, যে পানি অণুর বন্ধন কোণ এটা থেকে হ্রাস পেয়ে 104.5 ডিগ্রি হয়ে যায় আর কি। পরবর্তীতে 160 ডিগ্রি যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের মেনলি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখে আর কি। তো এখানে মুক্ত জোড়া ইলেকট্রন হচ্ছে 1 জোড়া, এটাও আমাদের যে দিবে লোন পেয়ার বন্ড পেয়ার যে বিকর্ষণ বলটা দিবে, এটা দেওয়ার কারণে এটার একটু কমে এটা 160 ডিগ্রি হয়ে যায় আর কি। আর নর্মালি তো আমাদের sp3 সংকরিত যৌগগুলোতে 109.5 ডিগ্রি হয়, আর sp2 সংকরিত যৌগগুলোতে হচ্ছে 120 ডিগ্রি হয়। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ভূস্তরে নিম্নের কোন ধাতুটি সবচেয়ে বেশি বিদ্যমান। হ্যাঁ, তো আমরা জানি আমাদের ভূস্তরে সবচেয়ে বেশি বিদ্যমান ধাতু হচ্ছে আমাদের আয়রন বা ফেরাস। পরবর্তী কোশ্চেন বলছে অ্যামোনিয়াম আয়নের আকৃতি কি। আমরা জানি অ্যামোনিয়াম আয়নের আকৃতি হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। পরবর্তী কোশ্চেন বলছে আমাদের নিচের কোনটি অসম্ভব। হ্যাঁ, কোনটি অসম্ভব বলছে, তো দেখো বলছে প্রথম অপশনটা দিচ্ছে আমাদের হচ্ছে যে sp সিগমা বন্ধন। হ্যাঁ, এটা সম্ভব, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। পরবর্তীতে এদিকে বলছে যে পিজেড সিগমা বন্ধন, এটা সম্ভব না। আসলে এটা কেন সম্ভব না, এটা আমরা দেখাচ্ছি। দেখো যে আমাদের পিজেড অরবিটালটা আমরা যদি আঁকি, এটা যদি আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ যদি ধরি, আমাদের পি অরবিটাল হচ্ছে অনেকটা ডাম্বেলের মতো। তো আমরা একটা ডাম্বেল আঁকলাম, পরবর্তী যেটা আরেকটা পি অরবিটাল আমরা আঁকি, সেটা পিজেড অরবিটাল আমরা আঁকলাম, সেটা আমাদের ডাম্বেলের মতো। তাহলে দেখো এই যে এই দুইটা অরবিটালের মধ্যে যে সংকরায়নটা হবে সেটা হচ্ছে আমাদের কি পাশাপাশি। তো আমরা জানি আমাদের পাশাপাশি অধিক্রমণ হলে আমাদের কি হয়, পাই বন্ধন গঠিত হয়। তাহলে আমাদের হাফ পাই মিললে কি হয়, আমাদের পাই বন্ধন গঠিত হয়। কেমন, তাহলে দেখো আমাদের সমান্তরাল থাকার কারণে এখানে পাই বন্ধন গঠিত হবে, এখানে সিগমা বন্ধন গঠিত হবে না। আর আমাদের সিগমা বন্ধনটা হচ্ছে যখন মুখোমুখি অধিক্রমণ হয়, কি অধিক্রমণ, মুখোমুখি অধিক্রমণ হয়, এই কারণে আমাদের এটা হচ্ছে যে ভুল হবে আর কি। তাহলে এটাই আমাদের অ্যান্সার, যে এটা অসম্ভব। পরবর্তীতে sp2 সিগমা বন্ধন, এটাও আসলে সম্ভব। তারপরে sp3 সিগমা বন্ধন, এটাও সম্ভব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পিজেড সিগমা বন্ধন, এটা হচ্ছে অসম্ভব। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা বলছে কোনটি উভধর্মী যৌগ। উভধর্মী মানে হচ্ছে অ্যামফোটেরিক যৌগ। আমরা জানি হচ্ছে যে সকল যৌগ মানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সে কি হবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সে হবে বেস বা ক্ষার। আর সে যখন বেজের সাথে বিক্রিয়া করবে তখন সে হবে কি অ্যাসিড। সেগুলোকে আমরা কি বলবো, উভধর্মী বলবো। সেই অ্যাসিডের সাথে বেজ দেখাবে, বেজের সাথে অ্যাসিড দেখাবে, এগুলোকে আমরা কি বলবো, উভধর্মী। কি বলবো, উভধর্মী যৌগ, উভধর্মী বলবো। তো দেখো আমাদের সালফিউরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড ধর্মী যৌগ, এটাতে কোনো এটা হবে না। তারপর আমাদের কার্বন ডাইঅক্সাইডও একটা অ্যাসিডিক যৌগ, কারণ আমরা জানি যে সে পানিতে সে কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2CO3 বা কার্বনিক অ্যাসিড সে তৈরি করে। তারপর আমাদের আমাদের পানি হচ্ছে এখানে উভধর্মী যৌগ, কারণ সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সে বেস হয় এবং বেসের সাথে বিক্রিয়া করলে সে অ্যাসিড হিসেবে কাজ করে, এটা একটা অ্যাম্ফোটেরিক যৌগ। তারপর আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষারধর্মী যৌগ, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হবে পানি।
পরবর্তী কোশ্চেনটি বলছে নিচের কোনটির বন্ধন কোণ সবচেয়ে কম, মানে আমাদের কোনটির বন্ধন কোণ সবচেয়ে কম হবে। তো আমরা জানি BCl3 এর ক্ষেত্রে আমাদের বন্ধন কোণটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, কারণ এটা হচ্ছে আমাদের sp2 সংকরিত একটা যৌগ। পরবর্তীতে আমাদের BeCl2, এটার ক্ষেত্রে আমাদের বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি, কারণ এটা হচ্ছে আমাদের একটা sp সংকরিত যৌগ। তারপর হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে আমাদের 160 ডিগ্রি। এইগুলো হচ্ছে আমাদের sp3 সংকরিত যৌগ। এগুলোতে আমাদের মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রনের লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণের কারণে বন্ধন কোণটা কমে যায়। পরবর্তীতে আমাদের হচ্ছে H2S বা হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে বন্ধন কোণটা হয়ে যায় 92 ডিগ্রি। এদের ক্ষেত্রে আমাদের বিকর্ষণের কারণে আরও কমে যায়, এটাও মেইনলি sp3 সংকরিত যৌগ। তো আমাদের এখানে বন্ধন কোণ সবচেয়ে কম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে H2S বা হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেনটা বলছে যে নিচের কোনটি সুপার অক্সাইড। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথমটাই হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড, এরপর একটা হচ্ছে এটা হচ্ছে না, কারণ এটা হচ্ছে আমাদের সোডিয়াম পার অক্সাইড, পরেরটা হচ্ছে আমাদের লেড টেট্রাঅক্সাইড, এটা হচ্ছে না, পরেরটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হবে পটাশিয়াম সুপার অক্সাইড। তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী কোশ্চেনটি হচ্ছে নিচের কোনটি অবস্থান্তর মৌল। তো আমরা জানি অবস্থান্তর মৌল হচ্ছে যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস D1 থেকে 9 হয় বা ডি অরবিটালটা কি হয় আংশিক পূর্ণ হয়, সেগুলো হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম অপশনটিতে আর্সেনিক দিয়েছে। আর্সেনিক হচ্ছে একটা পি ব্লক মৌল, তাহলে এটি আমাদের অপশনে থাকবে না, অ্যান্সার হবে না। পরবর্তী কোশ্চেনটা দিচ্ছে আমাদের অপশনটা দিচ্ছে স্ক্যান্ডিয়াম। আমরা জানি স্ক্যান্ডিয়াম হচ্ছে একটা ডি ব্লক মৌল, এর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে একটি ইলেকট্রন থাকে না বা 3d0 থাকে, ফলশ্রুতিতে এটি অবস্থান্তর মৌল নয়। জিঙ্কের ক্ষেত্রে আমরা জানি এটি একটা ডি ব্লক মৌল, কিন্তু এর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে 10টি ইলেকট্রন বা ডি অরবিটাল পূর্ণ থাকে, এই কারণে এটিও আমাদের অবস্থান্তর মৌল নয়। কিন্তু আমরা জানি যে আমাদের কোবাল্টের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে আমাদের 3d অরবিটালটাতে আমাদের কয়টা ইলেকট্রন থাকে, আমাদের 7টা ইলেকট্রন থাকে, ফলশ্রুতিতে এটি কি আংশিক পূর্ণ বা D1 থেকে 9 এর মধ্যে থাকে, তাই আমাদের এটিও একটি অবস্থান্তর মৌল। তাহলে আমাদের অ্যান্সার হবে আমাদের কোবাল্ট একটি কি মৌল, অবস্থান্তর মৌল। পরবর্তী কোশ্চেনটা বলছে আমাদের এই যে একটা যৌগ দিচ্ছে, এটার যে আইউপ্যাক নামটা বা ইউপ্যাক নামটা আমাদের কি, সেটা আমাদেরকে জানতে চাইছে। আমরা জানি হচ্ছে এখানে আমাদের 5টা অ্যামোনিয়া আছে, এই জন্য হচ্ছে পেন্টাঅ্যামিন, নাইট্রোমূলক আছে এই জন্য নাইট্রো, অ্যান্ড কোবাল্ট 3 ক্লোরাইড হবে, কারণ এটা হচ্ছে আমাদের কোবাল্টের 3 আয়নের একটা জটিল যৌগ, এই জন্য কোবাল্ট 3 ক্লোরাইড। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের নিচের কোন সিরিজটি পর্যায়বৃত্তটা অনুসরণ করে না। তো আমরা জানি হচ্ছে আমাদের রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলো হচ্ছে আমাদের একই কি বলে গ্রুপের মৌল, এগুলো সবাই পর্যায়বৃত্তটা অনুসরণ করে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। তারপরে আমাদের পরবর্তী বলছে গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম, এটা পর্যায়বৃত্তটা অনুসরণ করে না। আমরা জানি গ্যালিয়ামের ক্ষেত্রে আমাদের ডি ব্লকের কন্ট্রাকশন ঘটে, আর ইন্ডিয়াম আর থ্যালিয়ামের ক্ষেত্রে এখানে আমাদের ডি ব্লকও থাকে, ডি ব্লকে ইলেকট্রন থাকে, এ ব্লকে মানে এপো ইলেকট্রন থাকে, ফলশ্রুতিতে এদের যে শিল্ডিং ইফেক্ট এটা ঠিকমতো হয় না, এই কারণে এগুলো আমাদের পর্যায়বৃত্ততা অনুসরণ ঠিকমতো করে না। তাহলে আমাদের অ্যান্সারটা হবে আমাদের বি। পরবর্তীতে যেটা এগুলো সবগুলো পর্যায়বৃত্ত অনুসরণ করে, এই জন্য এটা অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে পাইরোসালফেরিক অ্যাসিড কোনটি। আমরা জানি যে পাইরোসালফেরিক অ্যাসিড হচ্ছে H2S2O7। পরবর্তী কোশ্চেনটিতে বলছে নিচের কোনটিতে বিশুদ্ধ আয়রন বেশি থাকে। আমরা জানি হচ্ছে আমাদের নিকেল স্টিলে বিশুদ্ধ আয়রন বেশি থাকে। এর পরবর্তী কোশ্চেনটা বলছে নাইট্রোজেন ও ফসফরাস পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত। নাইট্রোজেন অণুর সংকেত বলছে N2, এখন ফসফরাসের কোনটি। আমরা জানি ফসফরাসের সংকেত হচ্ছে P4। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য বেশি। আমরা জানি হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি হবে, এখানে ফাজারের নিয়মটা আমরা যদি আলোচনা করি, সেটা হচ্ছে কি ক্যাটায়নের আকার যত ছোট হবে কি হবে আমাদের ক্যাটায়ন, যেটা ক্যাটায়নের আকার কি হবে আমাদের ছোট হতে হবে, অ্যানায়নের আকার কি হতে হবে বড় হতে হবে, তাহলে আমাদের অ্যানায়নের আকার বড় হতে হবে। তো ক্যাটায়নের আকার ছোট হলে অ্যানায়নের আকার বড় হলে আমাদের কি হবে, যৌগের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে। এখন দেখা গেলে আমাদের ক্যাটায়ন সবগুলো একটাই, আমাদের হচ্ছে সিলভার আয়ন ক্যাটায়নটা আছে এখানে সবগুলাতে। আর অ্যানায়ন দেখতেছি আমাদের আছে ক্লোরাইড আয়ন, তারপর আছে ফ্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, তারপর হচ্ছে আয়োডাইড আয়ন। এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আয়োডাইড আয়ন। তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে আমাদের সিলভার আয়োডাইডের। পরবর্তী কোশ্চেনটা বলছে এখানে সঠিক ইলেকট্রোনেগেটিভিটির ক্রম কোনটি। এখন আমরা তো ইলেকট্রোনেগেটিভিটির ক্রম আমরা জানি কিসের জন্য, মৌলের জন্য, কিন্তু এখানে যৌগ দিয়ে দিছে, সেই জন্য আমাদের যে কেন্দ্রীয় পরমাণুগুলো সেগুলো যদি আমরা হিসাব করি, আমাদের ফ্লোরিনের হচ্ছে 4.00, তারপর আমাদের অক্সিজেনের হচ্ছে আমাদের 3.5, নাইট্রোজেন হচ্ছে 3.00,
আর হচ্ছে আমাদের আছে কার্বন, কার্বনের ক্ষেত্রে আমাদের হচ্ছে 2.5, তাহলে আমাদের ক্রম হবে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপর হচ্ছে কার্বন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে সি। পরবর্তী কোশ্চেনটা আমাদেরকে বলছে যে FeCl5 এর আকৃতি কেমন। তো আমরা জানি FeCl5, এখানে ক্লোরিন আছে 5টা, 5 হলে আমাদের কী হবে, 5কে কীভাবে আমরা ভাগ করতে পারি, 3 + 2, 3 মানে হচ্ছে আমাদের ট্রাইগোনাল, আর 2কে বলা যায় হচ্ছে বাই, তাহলে ট্রাইগোনাল বাই পিরামিডাল, তা আমাদের এটা হবে আর কি। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে তড়িৎযোজী বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য কখন বৃদ্ধি পায়। তড়িৎযোজী বন্ধন হচ্ছে আমাদের আয়নিক যৌগগুলো বা আয়নিক বন্ধনের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের ফাজানের যে নীতিতে ওটাই আমাদের প্রয়োগ হবে, সেটা হচ্ছে কি ক্যাটায়নের আকার যদি কি হয়, ছোট হয়, অ্যানায়নের আকার যদি বড় হয়, তখন এই তড়িৎযোজী যৌগ বা আয়নিক যৌগের কি হবে, আমাদের সমযোজী বৈশিষ্ট্যটা বৃদ্ধি পাবে। সো আমাদের এটা হচ্ছে কি ক্যাটায়নের আকার কি হলে, ক্ষুদ্র হলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনটা বলছে আমাদেরকে DsP2 সংকরণ ঘটে কোনটিতে। এটা হচ্ছে আমাদের টেট্রাঅ্যামিন কপার সালফেট যৌগে ঘটে। পরবর্তী কোশ্চেন বলছে একই উপশক্তি স্তরে যেসব অরবিটালের শক্তি সমান বা একই, তাদেরকে কি বলা হয়। এটা জানি হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। কি অরবিটাল? সমশক্তি সম্পন্ন অরবিটাল। তো সমশক্তি সম্পন্ন অরবিটালের আরেকটা নাম হচ্ছে ডিজেনারেট অরবিটাল। তো অ্যান্সারটা হচ্ছে আমাদের ডিজেনারেট অরবিটাল। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে পেঁয়াজ কাটলে চোখ জ্বালার জন্য দায়ী গ্যাস কোনটি। আমরা জানি হচ্ছে যে পেঁয়াজ কাটলে পেঁয়াজের মধ্যে যে সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে, সেটাই হচ্ছে আমাদের চোখ জ্বালার জন্য দায়ী, তাহলে অ্যান্সারটা হবে সালফার ডাইঅক্সাইড। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে সালফার হেক্সাফ্লোরাইড যেটা, সেটার মধ্যে কী ধরনের সংকর আয়ন হয়। আমরা জানি এখানে সংকর আয়ন হচ্ছে আমাদের D2sp3 সংকর আয়নটা হয়, এবং অণুর আকৃতিতে হয় অষ্টতলকীয়। পরবর্তী কোশ্চেনটা বলছে যে বলয় পরীক্ষা দ্বারা কোন মূলক নির্ণয় করা যায়। আমরা জানি হচ্ছে যে বলয় পরীক্ষা দ্বারা আমাদের নাইট্রেট মূলকটা নির্ণয় করা যায়। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে কোনটি মুক্তজোড় ইলেকট্রন দান করে। আমরা জানি হচ্ছে যে এই ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রনটা দান করে হচ্ছে লিগ্যান্ড। পরবর্তী কোশ্চেন বলছে কোন মিশ্রণটি অধক্ষেপ তৈরি করবে। তো এখানে আমাদের যে সেকেন্ড অপশনটা, সেখানে আমাদের বলা আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ। সেটা হচ্ছে যখন মিশ্রণটা মিশ্রিত করব, তখন আমাদের কি উৎপন্ন করবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, যেটা হচ্ছে আমাদের অধক্ষেপ তৈরি করবে। বাকিগুলোতে কোনো অধক্ষেপ তৈরি হবে না। এই জন্য আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হবে বি, পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ এবং ম্যাগনেসিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ, যারা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে এবং এটা অধক্ষেপ হিসেবে জমা পড়বে তলানিতে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের কোন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এখন এই যে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটার জন্য আমাদেরকে এখানে হ্যালোজেন সমূহের সক্রিয়তার ক্রম দেখতে হবে। হ্যালোজেন সমূহের সক্রিয়তার ক্রম হচ্ছে আমাদের ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে আমাদের ব্রোমিন, তারপর হচ্ছে আমাদের আয়োডিন। এখন প্রথম অপশানে দিচ্ছে ক্লোরিনের সাথে আমাদের সোডিয়াম যে ফ্লোরাইডের জলীয় দ্রবণ, সেটা রিয়েকশন। এক্ষেত্রে আমাদের ফ্লোরিনটা হচ্ছে সক্রিয়, এই কারণে আমাদের বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। পরবর্তী অপশানে আমাদেরকে দিচ্ছে আয়োডিনের সাথে সোডিয়াম ফ্লোরাইডের, এই ক্ষেত্রে আমাদের ফ্লোরিনটা সক্রিয়, এই কারণে এটাও আমাদের স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। সি অপশানে দিচ্ছে আমাদেরকে যে ক্লোরিনের সাথে সোডিয়াম ব্রোমাইডের, এক্ষেত্রে আমাদের ক্লোরিনটা সক্রিয়, এই কারণে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। পরবর্তী অপশনটা দিচ্ছে আমাদের আয়োডিনের সাথে সোডিয়াম ব্রোমাইডের, এক্ষেত্রেও আমাদের ব্রোমিনটা সক্রিয়, ফলশ্রুতিতে এটাও স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি, ক্লোরিনের সাথে সোডিয়াম ব্রোমাইডের বিক্রিয়ায় ব্রোমিন গ্যাস এবং সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ উৎপন্ন হবে। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। তো আমরা জানি হচ্ছে যে ক্যাটায়নের আকার যত ছোট হবে, আয়নায়নের আকার যত বড় হবে, সেসব যোগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। এখানে আমাদের অ্যানায়ন সবগুলা ক্লোরাইড আয়ন, এই জন্য আমাদেরকে অ্যানায়নটা দেখতে হবে না, আমাদেরকে মেইনলি দেখতে হবে ক্যাটায়ন কোনটা ছোট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালসিয়াম আয়ন আছে, জিঙ্ক আয়ন আছে, ফেরাস আয়ন আছে এবং কপার আয়ন আছে। তো এখানে আমাদের সবচেয়ে ছোট হচ্ছে আমাদের কোনটা, কপার 2+ আয়নটা। এই জন্য এখানে আমাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে আমাদের কপার ক্লোরাইডের ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেনটা বলছে এ ও বি মূল দ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2.1 হলে উভয়ের মধ্যে বন্ধন প্রকৃতি কী রূপ হবে। তো আমরা জানি হচ্ছে আমাদের বন্ধন প্রকৃতির যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা, এটা যদি 1.9 থেকে কি হয়, বেশি হয়, 1.9 থেকে বেশি হলে এটা অবশ্যই আমাদের কি হবে, এটা অবশ্যই আমাদের আয়নিক যৌগ হবে। নিচের পরবর্তী কোশ্চেনটা বলছে যে কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে। আমরা জানি যে আমাদের অবস্থান্তর মৌলসমূহ কি করে, রঙিন যৌগ গঠন করে। তো এখানে দেখতে হবে কোনটি আমাদের অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর মৌলের ক্ষেত্রে আমরা একটু আগে এটা পড়ে আসছি যে স্ক্যান্ডিয়াম আমাদের অবস্থান্তর নয়, ম্যাগনেসিয়ামটা আমাদের হচ্ছে যে এস ব্লক মৌল, জিঙ্কও আমাদের ডি ব্লক হওয়া সত্ত্বেও সে অবস্থান্তর নয়। এখানে আমাদের নিকেলটা হচ্ছে অবস্থান্তর মৌল।
এই জন্য আমাদের জিঙ্ক হচ্ছে রঙিন যৌগ গঠন করবে না, কিন্তু নিকেল রঙিন যৌগ গঠন করবে। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা বলছে টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড যৌগটিতে কপারের সন্নিবেশ সংখ্যা কত। তো এটার জন্য আমাদের কেন্দ্রীয় পরমাণু কপারের সাথে আমাদের যে অ্যামোনিয়া, এটা হচ্ছে আমাদের যে সন্নিবেশ বন্ধনটা সেটা দেখাতে হবে। এখানে আমাদের কয়টা সন্নিবেশ বন্ধন আছে? 4টা সন্নিবেশ বন্ধন আছে। 4টা সন্নিবেশ বন্ধন থাকার কারণে আমাদের এখানে কপারের সন্নিবেশ সংখ্যা হবে কত? আমাদের কপারের সন্নিবেশ সংখ্যা হবে আমাদের 4। পরবর্তী কোশ্চেনটা বলছে Al2Cl6 এর সমযোজী ও সন্নিবেশ বন্ধনের সংখ্যা কতটি। এটার জন্য আমাদের Al2Cl6 এর যে স্ট্রাকচারটা সেটা দেখতে হবে। এক্ষেত্রে আমাদের একটা অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন থাকবে, পরবর্তী আরেকটা অ্যালুমিনিয়ামের সাথে আমাদের 3টা ক্লোরিন থাকবে। এই যে একটা পরমাণুর ক্লোরিনের সাথে আরেকটা মৌলের ক্লোরিনের সাথে সন্নিবেশ বন্ধন হবে, ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমযোজী বন্ধন হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর সমযোজী বন্ধন হচ্ছে আমাদের কয়টা? 2টা। তাহলে অ্যান্সার হবে এ। সমযোজী বন্ধন হচ্ছে 6টা, সমযোজী বন্ধন হচ্ছে 2টা। পরবর্তী কোশ্চেনে বলছে আমাদেরকে নিচের কোনটি সত্য নয়। এখন বলছে প্রথম অপশন বলছে সমযোজী যৌগসমূহ অপলা দ্রাবকে দ্রবীভূত হয়, এটা সত্য, এজন্য এটা অ্যান্সার হবে না। পরবর্তী কোশ্চেন বলছে সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, হ্যাঁ এটাও তো সত্য, তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না। সি বলছে যে সমযোজী যৌগ সাধারণত পোলার, না আমরা জানি সমযোজী যৌগসমূহ পোলার হয় না, আমাদের আয়নিক যৌগসমূহ পোলার হয়, তাহলে এটা সত্য নয়, এটাই হবে অ্যান্সার। বড় কত বলছে সমযোজী যৌগ ইলেকট্রন শেয়ার হয়, হ্যাঁ এটাও তো আমাদের সত্য, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সমযোজী যৌগ সাধারণত পোলার, এটা অসত্য বা সত্য। আমাদের পরবর্তী কোশ্চেনটা বলছে যে সাধারণ তাপমাত্রায় কোনটি কঠিন। তো আমাদের প্রথম অপশন দিচ্ছে নাইট্রোজেন, আমরা জানি নাইট্রোজেন সাধারণ তাপমাত্রায় কি থাকে, এটি গ্যাস অবস্থায় থাকে। ক্লোরিনও সাধারণ অবস্থায় গ্যাস অবস্থায় থাকে। পরবর্তী বলছে ব্রোমিন, আমরা জানি ব্রোমিন হচ্ছে তরল থাকে, কি থাকে? লিকুইড। আর আমাদের ফসফরাসটা সাধারণ অবস্থায় কি থাকে? কঠিন থাকে, সে সলিড অবস্থায় থাকে। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে ডি, ফসফরাস। পরবর্তী কোশ্চেন বলছে যে যৌগগুলোর সমযোজী প্রকৃতির ক্রম কোনটি। দেখো এখানে আমাদের দিছে কি কি ক্যাটায়ন, ক্যাটায়ন দিছে আমাদেরকে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আর অ্যানায়ন সবগুলোর জন্য হচ্ছে আমাদের কার্বনেট আয়ন। এখন আমরা ক্যাটায়ন সমূহের আকারটা দেখি। এখানে আছে বেরিলিয়াম 2+, তারপর আছে ম্যাগনেসিয়াম 2+, তারপর আছে আমাদের ক্যালসিয়াম 2+। তো এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম। তাহলে এদের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম আমরা যদি ফাজানের নিয়ম থেকে দেখি, ক্যাটায়নের আকার যত ছোট হবে, তাহলে আমাদের আকারের ছোটর ক্রম যেটা সেটা হচ্ছে এটা। তাহলে আমাদের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম হবে বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটা পাচ্ছি আমরা কোথায়? আমাদের এ অপশনে, এই জন্য অ্যান্সার হবে এ। পরবর্তী কোশ্চেন বলছে IF7 এর আকৃতি কি। তো এখানে কয়টা আছে? 7 আছে। 7 হবে আমাদের কিভাবে? আমরা জানি 5+2, এটা হচ্ছে শর্টকাট, পঞ্চভুজীয় দ্বিপিরামিড। 5 তো হচ্ছে পঞ্চভুজীয়, আর 2 তো হচ্ছে দ্বিপিরামিড বা বাইপিরামিডালও বলা যায়। তাহলে অ্যান্সার হবে এ। আমাদের পরবর্তী কোশ্চেনটা বলছে কোন যৌগটির ল্যাটিস শক্তি সবচেয়ে বেশি। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে যে ল্যাটিস শক্তি কিসের উপর নির্ভর করে। ল্যাটিস শক্তি নির্ভর করে হচ্ছে পোলার আয়নের উপর। কিসের উপর? পোলার আয়নের উপর নির্ভর করে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের চার্জ ঘনত্বের উপর। কিসের উপর? চার্জ ঘনত্বের উপর নির্ভর করে। দেখো পোলার আয়ন যত কম হবে ল্যাটিস শক্তি সবচেয়ে বেশি হবে, চার্জ ঘনত্ব যত বেশি হবে পোলার আয়নের যে ফলে যে ল্যাটিস শক্তিটা সেটাও বেশি হবে আর কি আমাদের। দেখো আমাদের এক্ষেত্রে আমাদের যেগুলো দিছে, আমাদের এখানে আছে সোডিয়াম আয়ন, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, আরেকটা আয়ন আছে সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম আয়ন। তো দেখো এই ক্ষেত্রে আমাদের সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন এগুলো হচ্ছে আমাদের সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক। এগুলোর ক্ষেত্রে কি হবে আমাদের? এগুলোর ক্ষেত্রে যেগুলোর আকার ছোট হবে সেগুলোর পোলার আয়ন বেশি হবে। এক্ষেত্রে আমাদের ম্যাগনেসিয়াম আয়ন এবং অ্যালুমিনিয়াম আয়নের আকারটা হচ্ছে আমাদের সোডিয়াম আয়নের থেকে ছোট, এর ফলে এগুলোর কি হবে? পোলার আয়নটা বেশি হবে। তাই এক্ষেত্রে আমাদের যে সোডিয়াম আয়নটা, এটার ল্যাটিস শক্তি কি হবে? বেশি হবে। এখন দেখো সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে যদি আমরা তুলনা করি, এই দুটার মধ্যে আমাদের কোনটির চার্জ ঘনত্ব বেশি? আমরা জানি আকার ছোট হলে চার্জ ঘনত্ব কি হয়? বেশি হয়। এখন দেখো সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে আমাদের আকার ছোট হচ্ছে সোডিয়াম আয়নের, তাই এটির ল্যাটিস শক্তি বেশি হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস শক্তি
সবচেয়ে বেশি। পরবর্তী কোশ্চেনটা বলছে যেসব শর্ত দ্বারা আয়নের পোলার আয়নের পরিমাণ নির্ধারণ করা হয় তাদেরকে কি বলে? এটা হচ্ছে আমাদের ফাজানের নীতি। পরবর্তী কোশ্চেনটা বলছে কোন বন্ধনটি সবচেয়ে কম পোলার? তো এটার জন্য আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখতে হবে। আমরা জানি হচ্ছে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1 আর আয়োডিনের হচ্ছে 2.2, তো পার্থক্য হচ্ছে আমাদের কত? 0.1। পরবর্তীতে দিচ্ছে কার্বন এবং ক্লোরিন। কার্বনের হচ্ছে 2.5, ক্লোরিনের হচ্ছে 3.0, পার্থক্য হচ্ছে 0.5। এক্ষেত্রেও কার্বনের 2.5, আয়োডিন হচ্ছে 2.2, তো পার্থক্য হচ্ছে 0.3। বোরনের হচ্ছে আমাদের 2 আর ক্লোরিনের হচ্ছে 3, তো পার্থক্য হচ্ছে আমাদের কত? 1। তাহলে দেখতে পাচ্ছি কোনটির পার্থক্য সবচেয়ে কম? পার্থক্য কম হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিনের। তাহলে হাইড্রোজেন এবং আয়োডিনের বন্ধনের সবচেয়ে কম পোলার। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে স্টিলে কি থাকে? আমরা জানি স্টিলে থাকে আমাদের ফেরাস থাকে, ম্যাঙ্গানিজ থাকে এবং কার্বন থাকে। তাহলে অ্যান্সারটা হচ্ছে এটা। কোনটিতে সবচেয়ে ছোট বন্ধন কোণ আছে? তো আমাদেরকে এইগুলো সবগুলোর বন্ধন কোণ দেখতে হবে। আমরা জানি মিথেনে হচ্ছে আমাদের 109.5 ডিগ্রি বন্ধন কোণ থাকে, অ্যামোনিয়াতে থাকে 107 ডিগ্রি, পানিতে থাকে 104.5 ডিগ্রি, বেরিলিয়াম ক্লোরাইডে থাকে বোরন ক্লোরাইড, বেরিলিয়াম না, বোরন ক্লোরাইডে থাকে আমাদের হচ্ছে 120 ডিগ্রি। পরবর্তী কোশ্চেন বলছে বেরিলিয়াম ক্লোরাইড যৌগে কেন্দ্রীয় পরমাণু সংকরণ কি? এখন দেখো এখানে আমাদের আগের কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে আমাদের কত? পানি হবে। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের বলছে বেরিয়াম ক্লোরাইডের যৌগে কেন্দ্রীয় পরমাণু সংকরণটা কি? তো দেখো এই ক্ষেত্রে আমাদের বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের কত? বেরিলিয়াম হচ্ছে 4, এটা হচ্ছে 1s2, 2s1, 2px1 আর 2py0, 2pz0। দেখতে পাচ্ছি আমাদের এখানে sp সংকরণ সম্ভব। ফলশ্রুতিতে আমাদের কেন্দ্রীয় পরমাণু সংকরণ হবে আমাদের sp। আমাদের পরবর্তী কোশ্চেনটা বলছে কক্ষ তাপমাত্রায় কোনটি তরল? তো আমরা জানি হচ্ছে আমাদের ফ্লোরিন এবং ক্লোরিন হচ্ছে কক্ষ তাপমাত্রা হচ্ছে গ্যাস অবস্থায় থাকে, আর ব্রোমিনটা হচ্ছে আমাদের লিকুইড অবস্থায় থাকে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর আয়োডিন হচ্ছে আমাদের সলিড অবস্থায় থাকে কক্ষ তাপমাত্রায়। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে আমাদের কি? ব্রোমিন। পরবর্তী কোশ্চেন বলছে নিচের কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয়? তো আদ্র বিশ্লেষণের শর্তটা কি? আদ্র বিশ্লেষণের শর্ত হচ্ছে যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কি থাকতে হবে? ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে, ডি অরবিটাল। সেই ফাঁকা ডি অরবিটাল যেটা, সেটার সাথে আমাদের পানি যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, পানি অণুর যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, সেগুলো কি করতে পারে? সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। ফলশ্রুতিতে আমাদেরকে দেখতে হবে কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে আমাদের ফাঁকা ডি অরবিটাল আছে। দেখতে পাচ্ছি আমাদের কার্বনের ফাঁকা ডি অরবিটাল থাকে না, সোডিয়ামেরও থাকে না, কার্বনের তো থাকেই না। তাহলে আমাদের এখানে সিলিকনের থাকে। তো সিলিকনের থাকে, এই জন্য সিলিকনের যে ফাঁকা ডি অরবিটালগুলোর সাথে, এই যে আমাদের যে ফাঁকা ডি অরবিটালগুলো, আমরা জানি 5টা ডি অরবিটাল থাকে, যে কোনো একটা হয়তো ফাঁকা থাকবে, তো সেগুলোর সাথে আমাদের কি পানির নিঃসঙ্গ ইলেকট্রন যৌগগুলো সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। ফলশ্রুতিতে আমাদের কি হবে? এটি আদ্র বিশ্লেষিত হবে। তো পরবর্তী কোশ্চেন বলছে আমাদের লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী কোনো একটি মৌলের 7টি আয়নীকরণ শক্তির মান 1310, এগুলো কয়েকটা মান দিছে আর কি। বলছে মৌলটির পরমাণু যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস কি? তো আমরা জানি যে আমাদের যে অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান হচ্ছে 1310। এটা দেখে আমাদেরকে বুঝে ফেলতে হবে যে এটা হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের যোজ্যতাশীলের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আমাদের 2s2 2p4। তাহলে আনসার হচ্ছে সি, 2s2 2p4। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? আমরা এটা আরেকটু আগে আলোচনা করে আসছি। সেটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের প্রথমে অ্যানায়ন হবে, অ্যানায়ন, তারপরে হচ্ছে আমাদের মূল পরমাণু, তারপর হচ্ছে আমাদের কি? ক্যাটায়ন। এখন দেখো এখানে আমাদেরকে ক্যাটায়ন এবং মূল পরমাণুটা বলছে আর কি, ক্যাটায়ন এবং মূল পরমাণু। দেখো এখানে আমাদের যে মূল পরমাণু এখানে হচ্ছে সব নিয়ন, নিয়ন, আর বাকিগুলো হচ্ছে ক্যাটায়ন। আর কি কি আছে আমাদের? আছে সোডিয়াম আয়ন আছে, একটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম আয়ন। তো দেখো এখানে আমাদের মূল পরমাণুর ব্যাসার্ধ বেশি হবে, তারপর হবে সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে কোনটা? দেখো এটা কোনটা, খুঁজে বের করো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে ক, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। পরবর্তী বলছে যে নিম্নের কোন যৌগটি পানিতে দ্রবণীয়? দেখো এখানে আমাদের সালফেট লবণগুলোর মধ্যে আমাদের সোডিয়াম সালফেটটাই হচ্ছে পানিতে দ্রবণীয়। পরবর্তী কোশ্চেন বলছে যে কার্বন কার্বন দ্বিবন্ধনে
পরমাণুর কি বলছে আমাদের এখানে sp2 সংকরিত এবং অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? দেখো আমরা জানি যে সংকরিত এবং অসংকরিত যেগুলো সেগুলো হচ্ছে কার্বনের ক্ষেত্রে আমাদের মেইনলি পি অরবিটালের সংকরণগুলো হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটা সংকরিত এবং অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হতে হবে, কারণ আমরা জানি যে যেটা সংকর অরবিটাল এবং অসংকর, যেটা অসংকরিত অবস্থায় থাকে যাবে যে আমাদের এগুলো সবগুলা কি হবে আমাদের 90 ডিগ্রি কোণে থাকবে, বা আমাদের এটা আমরা অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ কল্পনা করতে পারি। এই ক্ষেত্রে আমাদের পি এক্স পি ওয়াই এবং পি জেড অরবিটাল হয়, আমরা জানি পি এক্স পি ওয়াই পি জেড অরবিটাল হওয়া সম্ভব আমরা জানি। তো এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে? আমরা জানি যে একটা পি এক্স এবং পি ওয়াই পি জেড পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে আর কি, আমাদের এটা হচ্ছে 3D কল্পনা করতে পারে আর কি। তো এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। এই কারণে আমাদের অ্যান্সারটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এরই মাধ্যমে আমাদের ওয়ান শট ক্লাস দ্বিতীয় নাম্বারটা শেষ হলো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কোনো কিছু বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা অবশ্যই এটার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।